নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব 15 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে। এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। রুমে গিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়েছিল শ্রী। স্নেহা ততক্ষণে ঘুমে। মিষ্টি আস্তে করে গিয়ে শ্রীর পাশে বসে বলল, শ্রী, ঘুমোসনি? শ্রী উঠে বসে আস্তে করে বলে, না। কি ভাবছিস? মনটা ভালো নেই রে, ভালো লাগছে না। আচ্ছা মিষ্টি, একটা মানুষ ধর সবসময় সব কাজ ঠিক করে, কিন্তু একটা কাজই সবসময় ভুল করে। কেন? কেন ঠিক জিনিসটা দেখতে পায় না? তার মানে কি সেই মানুষটা বাকি সব কাজই এরকম করে? শ্রী, মানুষ সেটাই দেখে যেটা সে দেখতে চায়, আর সেটাই বোঝে যেটা সে বুঝতে চায়। মনের মধ্যে হয়তো এমন কোনো স্মৃতি বা কথা বাসা বেঁধে আছে, যার জন্য সব কিছুকেই তুই সেই ছকেই সাজাতে চাইছিস। একটু সময় দে, ভেবে দেখ, তুই ঠিক বুঝতে পারবি। আমি জানি তুই পারবি। মিষ্টি খুব ভালো করেই জানে শ্রী মন খারাপের কারণ। ও নিজেও অবাক হয়ে যেত কাব্যের সাথে শ্রীর ব্যবহার দেখে। যে মেয়েটা বিনা কারণে কারোর সাথে উঁচু গলায় কথা অবধি বলে না, সে নির্দ্বিধায় কাব্যের সাথে ঝগড়া করে। কাব্য অত্যন্ত ভালো, ভীষণ ভালো। ও তো সেই দিন থেকে মিষ্টির কাছে ভালো, যেদিনও ওদের একটা মাত্র কথায় ছুটে গেছিল শ্রীকে বাঁচাতে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত শ্রী এসব দেখতেই পেত না। ওর ভুলটা ভাঙার খুব দরকার ছিল। কিন্তু শ্রীকে থামিয়ে দিয়ে মিষ্টি বলে, শ্রী, তোকে তুই কতটা চিনিস জানি না ওকে, তবে আমি চিনি। আমার শ্রী পারবে, আমি জানি। ওদের কথার মাঝে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ওরা ভয় পেয়ে যায়। রাত 12টা বাজতে চলল। এত রাতে কি আসবে? শ্রী দরজায় দাঁড়ানো মানুষটাকার উদ্দেশ্যে বলল, কে? কিন্তু কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর ওরা আবার ভাবে হয়তো ভুল করে কেউ ডেকে ফেলেছে। কিন্তু কয়েক মিনিট পেরোতেই আবার দরজায় শব্দ। ওরা আবার ডাকে, কিন্তু কেউ নেই। দরজাটা গিয়ে খোলার সাহসও পাচ্ছে না। পরে আবার করাঘাত পড়তেই ওরা দুজন মনে ভয় নিয়ে পা টিপে টিপে চলল দরজার দিকে। কিন্তু দরজা খুলে দেখলো আবার কেউ নেই। তখনই সামনে দিয়ে কাব্যকে আসতে দেখে ওরা, কাব্য হয়তো ম্যানেজারের সাথে কথা বলতে গিয়েছিল। কাব্য দূর থেকে খেয়াল করছিল মেয়ে দুটোকে। মাঝরাতে বাইরে দাঁড়িয়ে আছে, আর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দুজনের। ওদের আতঙ্কিত মুখ দুটো দেখে কাব্য বলল, কি হয়েছে তোমাদের? আসলে আমাদের রুমে বারবার করে কেউ নক করছে, কিন্তু সাড়া দিচ্ছে না। আমার মনে মিষ্টি শেষ করার আগেই কাব্য বলল, হয়তো ভুল করে হয়ে গেছে। আমরাও তাই ভাবলাম কাব্যদা, কিন্তু অনেকবার হয়েছে। প্রত্যেকবার কেউ দরজায় নক করছে, কে কে বলছে, আর সাড়া দিচ্ছে না। আবার করছে। এখন দরজা খুলেও দেখলাম কেউ নেই। মিষ্টি তো খুব ভয় পেয়েই বলল। কাব্য 5 মিনিট চিন্তা ভাবনা করে বলল, এক কাজ করো, তোমরা তিনজন আপাতত কিছু জিনিস নিয়ে আমাদের রুমে চলে যাও। আমরা এই রুমে থাকছি, দেখি ব্যাপারটা কে করছে। গম্ভীর কণ্ঠে কাব্য বলল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল শ্রী, আপনি? হ্যাঁ, কেন, তুমি কি ভাবছিলে কেউ অভদ্রামিতে করলে ওই চুলগুলো দিয়ে তাকে সাহেস্তা করবে? তোমার অবশ্য ভরসা নেই, করতেও পারো ওই চুলগুলো দিয়ে সাহেস্তা। কাব্য তো বলে উঠল। শ্রী তো প্রায় রেগে তেড়ে উঠে বলল, দেখুন আপনি কিন্তু। পরে দেখব। কথাটা বলে শ্রীকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মিষ্টির দিকে ঘুরে খুব সিরিয়াসভাবে বলল, মিষ্টি, তোমরা আমাদের রুমে চলে যাও জিনিস গুছিয়ে। আর আজ রাতের জন্য আমি আকাশ আর মোটুকে ডেকে নিচ্ছি এখানে। ওই আকাশ, ওই ওঠ, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আকাশকে এক প্রকার ঠেলতে ঠেলতে ডাকলো কাব্য। কি চাই? ওঠ তাড়াতাড়ি, মিষ্টি আসছে। আকাশ তো একদম তরাক করে উঠে বলল, কে 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 আসছে? মিষ্টি? এখন? বাহ, ওষুধে কাজ হয়েছে তাহলে। মিষ্টিদের রুমে কেউ ডিস্টার্ব করছে বারবার করে নক করে, তাই ওরা রাতে আমাদের রুমে থাকবে, আর আমরা ওদের রুমে। এই মোটুকে ডাক, আর রুমটা একটু ঠিক কর। 3টে মেয়ে কি ভাববে বলতো? ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে বলে কাব্য। ওরা ঠিক আছে তো? কিছু হয়নি তো? কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে আকাশ খুব উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলো। দাঁত চেপে চেপে বলল, তাই নাকি? চল, তুই ওই রুমে চল, তারপর বলছি কার কি হয়েছে, সবাই ঠিক আছে কিনা। অনেকক্ষণ ধরে চেষ্টা করে মোটুকে ওঠানো গেল শেষ পর্যন্ত। ওরা তিনজন ওদের রুমের সামনে যেতেই শ্রীরাও বেরিয়ে গেল, সদ্য ঘুম থেকে টেনে তোলা স্নেহাকে নিয়ে। আরে কোনো চিন্তা করো না, আমি আছি তো, দেখি কার এত সাহস, বুক ফুলিয়ে বলে আকাশ।
আমার না হয় চিন্তা করব না, কিন্তু আপনারা চিন্তা করা সত্যিই উচিত। মানে এই তো ঝাঁটার কাঠির মাথায় আলুর দমের মতো চেহারা, ফুঁ দিলেই উড়ে যাবেন। আকাশবাদী সবাই হেসে ফেলল মিষ্টির এমন কথায়। কাব্য কাব্যকেও হাসতে দেখে অসহায় মুখ করে আকাশ ডাকলো, ঠিকই তো বলেছে। কাব্য হেসে বলল, ঝাঁটার কাঠির মাথায় আলুর দম। দারুণ বলেছে। ওরা রুমে গিয়ে যে যার মতো আবার শুয়ে পড়ে। কাব্য আকাশকে উদ্দেশ্য করে বলে, এবার বল আকাশ, ব্যাপারটা কত দূর? কোন ব্যাপার? থতমত খেয়ে যায় আকাশ। ওই নীল আকাশ, মিষ্টি ভালোবাসি, বাসে হাঁ করে তাকিয়ে থাকা, সেই সব আর কি। কত দূর? কাব্য তো আকাশকে একদম জিজ্ঞেস করছে। অবাক হয়ে মোটু প্রশ্ন করলো, এসব আবার করবে কবে হলো রে? তুমি যবে ঘুমোচ্ছিলে শালা, তখন হয়েছে। আরে ওসব কিছু না, তুই বুঝবি না। উফ, ওটা তো এমনি ইয়ার্কি মারছিলাম মিষ্টির সাথে, এমন কিছুই না। শয়তানি হাসি হেসে কাব্য বলল, ও আচ্ছা, সবই বুঝি বুঝি। এদিকে শ্রীরা কাব্যদের রুমে যেতেই মিষ্টি স্নেহাকে খোঁচা মেরে বলল, স্নেহা, তোর দাদা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখলি কত হেল্প করলো। ভগবান এরকম দাদা যেন সবাইকে দেয়। মিষ্টি! স্নেহা তো চিৎকার করে উঠল আগে। রাগ করছিস কেন? শয়তানি হাসি হেসে বলল মিষ্টি। আমি কিন্তু আকাশদার কথা তুললে তুই বাধ্য হবি রুম থেকে বেরিয়ে যেতে। তুই কি সেটা চাস? স্নেহা রেগে গিয়ে মিষ্টিকে চুপ করতে বলল। শুয়ে পড় চুপচাপ দুটো। আর মিষ্টি, চুপ একদম। শ্রী তো দুজনকেই চুপচাপ শুয়ে পড়তে বলল। মাঝরাত, শ্রী দু চোখে ঘুম নেই। বারবার চোখের সামনে ভেসে উঠছে রুমে ঢোকার আগে কাব্যের সেই হাসিটা। এই প্রথম ও বোধহয় হাসতে দেখেছে মানুষটাকে এইভাবে সবার সামনে। মিষ্টি আর স্নেহা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছিল, তাও ঘুম আসছে না শ্রীর। এতক্ষণ ফোন ঘাঁটছিল শ্রী, কিন্তু এবার সেটাও বিরক্তিকর লাগছে। বিছানা থেকে নেমে উঠে লাইট জ্বালিয়ে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতেই দেখলো দূরে একটা ব্যাগের ওপর কিছু একটা রাখা। শ্রীর মন বার অতিরিক্ত কৌতূহলী। ওর মনে হতে লাগলো ওর পরিচিত ওই জিনিসটা, কিন্তু এতটাই অকল্পনীয় যে ও কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। এই অপ্রত্যাশিত জিনিসটা পুরীর এই হোটেল রুমে দেখবে ও জীবনে আশাও করেনি। কাব্যের ডায়েরি এখানে, পুরীর হোটেলে! কিন্তু কাব্য হোটেল রুমে ডায়েরিটা এমনি এমনি ছেড়ে চলে গেল। ব্যাপারটা কেমন একটা লাগছে না? বা হয়তো ভুলে গেছে তাড়াহুড়োতে। কিন্তু ভুলবেই বা কী করে? আর নিয়ে না গেলেও এইভাবে ওপরে সাজিয়ে রাখার কি দরকার? একবার শ্রী ভাবলো ডায়েরিটা নিয়ে পড়বে, কিন্তু পরক্ষণেই সেই চিন্তা বাতিল করে দিল। যদি কাব্য জেনে যায় ব্যাপারটা। কিন্তু মায়াক্ষীর বিষয়ে জানার আগ্রহ আর ওকে নিয়ে কৌতূহল শ্রীর প্রথম দিন থেকেই ছিল। তাই হাতের কাছে এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়ে ও তাড়াতাড়ি ডায়েরির দ্বিতীয় পাতাটা খুলে পড়া শুরু করলো। যা হয় পরে দেখা যাবে। দ্বিতীয় পাতা খুলেই দেখতে পেল লেখা আছে, প্রিয় অপরিচিতা, তোমাকে দেখার পর থেকে 2টো দিন কেটে গেছে। আমি এর আগে কোনোদিনও বুঝিনি জানো, যে এক এক ঘন্টার মধ্যেকার 60টা মিনিট মানে ঠিক কতক্ষণ। 48টা ঘন্টা যে আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার সবটুকু সত্তা জুড়ে শুধু তুমি ছিলে। ঘুম, খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সব ছেড়ে দিয়ে ঘরে জানলার বসে বাইরের দিকে চেয়ে থাকাও যে এত শান্তি, তা আগে জানতাম না তো। চারপাশের গাছপালা, ঘরবাড়ি, পাখি, মানুষজন সব কিছুকে নতুন নতুন মনে হচ্ছে, যেন বহু বছর ধরে পড়ে থাকা পুরনো পেন্টিংকে কেউ আবার নতুন করে রং করেছে। আকাশের নীল রংটা আরও গাঢ় মনে হচ্ছে। সূর্যের কড়া রোদটাও মিষ্টি লাগছে। এমনকি আমার সামনের বাড়ির বুড়ো দিদার চিল্লানোটাও আজ ভালো লাগছে। চোখ বন্ধ করলেই তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু মন থেকে ফোনে তো ছবি আদান প্রদান করা সম্ভব নয়। তাই তো খুঁজে পাচ্ছি না তোমাকে। কি করে বোঝাবো কাউকে আমার হৃদয় হরণী ঠিক কতটা মায়াবী? আমি তো শিল্পী নই। শিল্পী হলে হয়তো চোখ বন্ধ করে তোমাকে আঁকতে পারতাম। আমার প্রতিটা তুলির টানে তুমি একটু একটু করে জীবন্ত হয়ে উঠতে। বা যদি ধরো কবি হতাম, আমার প্রতিটা শব্দে তুমি একটু একটু করে জেগে উঠতে। কিন্তু হায়, আমি তো শুধু কল্পনা করতে পারি। কিন্তু তুমি কোথায় অপরিচিতা? আমার মনটাকে বিচলিত করে এ তোমার কেমন লুকোচুরি খেলা?
প্রেমে পড়েছি অপরিচিতা, ওই মায়া মায়া চোখ দুটোর প্রেমে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ার মতোই হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবো কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। শ্রী কিছুক্ষণের জন্য থেমে যায়, বিছানায় বসে ভাবে, অপরিচিতা নাকি মায়াক্ষী, কোনটা আসল নাম, নাকি দুটো আলাদা আলাদা মেয়ে? না না না, বোঝাই তো যাচ্ছে না, একই মেয়ে। তাহলে নামটা কি, মায়াক্ষী নাকি অপরিচিতা? এই ছেলের নাম কাব্য, আর এ কাব্য রচনা করতেও ভালোবাসে। সোজাসুজি একটা নাম লিখলেই তো হয়। শ্রী কোলের ওপর থাকা ডায়েরিটার দিকে আর একবার তাকিয়ে বলে, এর অবস্থা তো অত্যন্ত খারাপ, প্রেমে তো হাবুডুবু খাচ্ছে, ভালো মতোই পুরো ডুবে গেছে। কিন্তু ওদের কি আর দেখা হয়েছিল? আচ্ছা, মেয়েটাও কি ওকে ভালোবাসে, কাব্যকে? সেও কি পড়েছে এই লেখাগুলো? শেষে নিজেই নিজের মাথায় চাটি মেরে বলে, উফ শ্রী, সেটা তো পরের পাতা পড়লেই জানতে পারবি, সময় নষ্ট না করে পড় না। 3য় পাতা। প্রিয় রক্তিমা। আচ্ছা রক্তিমা, তুমি কোনোদিনও সদ্য সবুজের আবরণ ভেদ করে বেরিয়ে আসা রক্তাভ গোলাপের কুড়ি দেখেছ? বা গোধূলি লগ্নে যখন সূর্য নিজের বিদায় বেলায় গোটা আকাশটাকে নিজের লাল আবিরে মিশিয়ে দিতে চায়, তখন সেই লাল রঙে স্নান করা আকাশটাকে দেখেছ? আজ সেই গোলাপের প্রতিটা পাপড়ির লাল রং মেখে যখন আমার সামনে এসেছিলে, তখন আমার মনে সমস্ত আকাশটাও লাল আবির খেলায় মেতে উঠেছিল। যার প্রতীক্ষায় এতগুলো ঘন্টা, এতগুলো মিনিট, এতগুলো সেকেন্ড অধীর আগ্রহে অপেক্ষা করেছি, তাকে সামনে দেখে আমার কি করা উচিত ছিল রক্তিমা? খুশিতে সবাইকে গিয়ে জড়িয়ে ধরা উচিত ছিল, নাকি তার সামনে গিয়ে তাকে মন ভরে দু চোখ ভরে দেখা উচিত ছিল? তুমি কি করতে রক্তিমা? আমি কিচ্ছুটি করতে পারিনি জানো। যাকে দূর দূরান্তে খুঁজেছি, সে যখন আমার 10 হাতের দূরত্বে ছিল, তখন আমার পা দুটোকে কেউ যেন মাটির সাথে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছিল। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দু চোখ ভরে শুধু দেখছিলাম আমার জীবন উপন্যাসের দ্বিতীয় নারীটিকে। শুধুই দেখছিলাম। চারপাশের দৃশ্য সব যেন আবছা হয়ে গেছিল। শুধু সে ছিল, তার হাসি ছিল, তার মায়াবী দুটো চোখ ছিল। সে যে পথ দিয়ে এসেছিল, সে পথ দিয়ে আবার চলেও গেল। আমি তখনও নির্বাক দাঁড়িয়েছিলাম। দীর্ঘদিন মরুভূমিতে চলার পর জল দেখলে যেমন হয়, আমার মনের অবস্থা ঠিক সেরকমই ছিল, যা শুধু অনুভব করা যায়, প্রকাশ নয়। দীর্ঘ খরার পর হঠাৎ একদিন বৃষ্টি নেমে এলে মানুষ যেরকম খুশিতে পাগল হয়ে যায়, আমিও হয়ে গেছিলাম ঠিক সেরকমটা। নিজের সজ্ঞানে নিজের চোখের সামনে যে স্বপ্ন দেখছিলাম, প্রথমত সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগলো যে এটা কল্পনা নয়, তুমি সত্যিই এসেছো নিজে থেকে ধরা দিতে। যখন বুঝলাম, ততক্ষণে তুমি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছো। আবার হারালাম তোমাকে। তবে আমি জানি তুমি কাল আবার আসবে, আসতে হবেই তোমাকে, অপেক্ষায় রইলাম। শ্রী মন্ত্রমুগ্ধের মতো পড়ছিল, না পড়ছিল বললে মিথ্যা বলা হবে, ও তো নিজের মনের গোপন কুঠিরে প্রতিটা শব্দ, প্রতিটা লাইনকে অনুভব করছিল। ওর ইচ্ছা করছিল লুকিয়ে রাখতে নিজের কাছে এই শব্দগুলো, এই কথাগুলো, এই ডায়েরিটা। কি করে একটা মানুষ এইভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে? কিভাবে পারে প্রতিটা অনুভূতিকে ব্যক্ত করতে নিজের লেখায়? কে মায়াক্ষী, কে অপরিচিতা, কে রক্তিমা, তা শ্রী জানে না, আর হয়তো জানতে চাইবেও না। কিন্তু কেন? ঈর্ষা হচ্ছে। কিন্তু কিভাবে? যাকে কোনোদিন চোখের সামনে দেখলই না, চিনলই না, তার ওপর বুঝি হিংসা করা যায়? কিন্তু কিসের হিংসা? তার প্রেমিকের বর্ণিত রূপে? নাকি সে এমন কিছু পাচ্ছে যা বাকিরা পাচ্ছে না এই রাগে? আচ্ছা রক্তিমা এখন কোথায়? ও কি জানে সব কথা? কিন্তু ও এসব কেন ভাবছে? ওর তো এসবে কোনো কাজ নেই। কিন্তু কাব্য? শ্রীর মনের জটিল অনুভূতিগুলো শ্রী নিজেই বুঝতে পারছে না, বা হয়তো বহুকাল ধরে জটিল তত্ত্ব বুঝে এসে এই সহজ সরল অনুভূতিটা বুঝতে পারছে না। ওর রাগ হচ্ছে নাকি খারাপ লাগছে, নাকি হিংসা হচ্ছে নাকি খুশি লাগছে? কিন্তু কোনো খারাপ লাগবে কেনই বা রাগ হবে? ওর জন্য কেউ কোনোদিনও এত আবেগপূর্ণ কথা লেখেনি, এটার রাগ? নাকি রক্তিমার জন্য কেউ লিখছে, তার রাগ? এই প্রথম নিজেকে নিজে বুঝতে পারছে না শ্রী। সবকিছু মাথা থেকে বের করে নিজেকে শান্ত করার জন্য ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে শ্রী আবার ডায়েরিটা নিয়ে বসলো বাকিটা পড়তে। মনে অপরিসীম কৌতূহল, এবার কে আসবে? আবার কোন নতুন নামে, নতুন রূপে কাব্য সাজাবে তার প্রেয়সীকে?
পাতাটা উল্টাতেই মিষ্টির ফোনের অ্যালার্ম বেজে উঠল, আর আচমকা আওয়াজে ভয় পেয়ে শ্রীর হাত থেকে ডায়েরিটা নিচে পড়ে গেল। শ্রী আস্তে আস্তে করে মিষ্টির অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ডায়েরিটা আবার যেখানে ছিল সেখানেই রেখে দিল। আজ আর পড়া হবে না, কারণ মিষ্টির অ্যালার্ম আবার হয়তো বেজে উঠবে এক্ষুনি, কিন্তু বাকি ডায়েরিটা, এরকম সুযোগ কি আর কোনোদিনও পাবেও? ভাবতে ভাবতে দেখলো মিষ্টি উঠে পড়েছে। ভোর 4টে বাজে। আজ অনেক কিছু ঘুরে দেখার আছে, তাই ওদের সময় বলে দেওয়া হয়েছে সকাল 6টা, তাই তাড়াতাড়ি তৈরি হতে হবে। ও শ্রীকে দেখেই বলে, কখন উঠলি শ্রী? এই তো একটু আগে। প্রশ্ন করে জ্বালিয়ে মারবে যদি বলে যে সারা রাত ঘুমোয়নি, তাই বলল একটুখানি আগে উঠেছি। ওরা তিনজন আস্তে আস্তে উঠে যে যার মতো রেডি হতে লাগলো। সব থেকে বেশি সময় লাগবে স্নেহার। শ্রী স্নান করে এসে কোনো ড্রেসটা পরবে ভাবছিল, এমন সময় পেছন থেকে মিষ্টি এসে জড়িয়ে ধরে বলে, আমি কিছু হেল্প করতে পারি? আমার সব কাজ হয়ে গেছে। শ্রী তাকিয়ে দেখে সত্যিই মিষ্টি পুরো রেডি। হলুদ রঙের একটা ড্রেস পরেছে, ওর নামটার মতোই মিষ্টি লাগছে ওকে দেখতে। শ্রী হাসতে 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 বলল, হেল্প? ঠিক আছে, তাহলে বল কোনটা পরবো। ওকে। মিষ্টি শ্রীর ব্যাগ থেকে টপগুলো বের করে দেখতে দেখতে বলল। মিষ্টি অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে একটা লাল রঙের টপ ওর চোখের সামনে ধরে বলল, এইটা পর শ্রী, দারুণ লাগবে তোকে দেখতে। আবার লাল? চারিদিকে সব কিছুই লাল, আমি লাল পরবো না। লাল রংটাতে শ্রীর কেমন যেন বিরক্ত ধরে গেছে। বিরক্ত মুখে শ্রী বলল। শ্রীর এই ব্যবহারে একটু হতবাক হয়ে মিষ্টি প্রশ্ন করলো, সাধারণত শ্রী এরকম ব্যবহার করে না, তবে আজ যে কি হলো? তাহলে লাল পরবি না তো কি পরবি? আমি কালো রঙের টপ পরবো। কথাটা বলি একটা কালো টপ হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যাই। মিষ্টি বুঝে পাই না এই মেয়েটার মাঝে মাঝে হয়টা কি, এই হাসছে আবার এই রাগ করছে। এখনো তো ভালোই ছিল, তাহলে রাগলো কেন? কিছুক্ষণ পর মিষ্টিকে দেখি স্নেহা তির্যক হেসে বলে উঠল, ওহ মিষ্টি, তা হঠাৎ এত ড্রেস আপ করছিস যে? না মানে বিশেষ কাউকে উদ্দেশ্য করে বুঝি? আচ্ছা স্নেহা, তুই আর কোনো কাজ খুঁজে পাস না? না, সারাদিন কোনো ছেলে কোনো মেয়ের সাথে ঘুরছে, কে কাকে ইগনোর করছে, এইসব নিয়ে পড়ে থাকিস যে। অনেক কাজ আমার। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একবারও বলিনি কোনো ছেলের কথা। তাহলে কি তুই সত্যিই কোনো ছেলের মানে কারোর জন্য? আমার মর্জি, আমি যা খুশি করব তাই পরবো, তোর কি রে? বুঝি বুঝি, সবই বুঝি, সবই বয়সের দোষ রে। স্নেহা, ওকে রাগাস না, থাম এবার। শ্রী তুই চুপ, আর কিছু বলবি না। ওরা সবাই রেডি পুরোপুরি, শুধু বেরোনোর আগে শ্রী একটা ছোট্ট মেসেজ করে দিল, কোড হলুদ পাখি। এই শ্রী, ব্যাগগুলো কি সাথে নিয়ে যাব? ওরা তো আমাদের রুমে আছে। শ্রী নিজেও যে ভাবেনি ব্যাপারটা সেটা নয়, শুধু শ্রী একটা ন্যূনতম বাহানা খুঁজছিল আজ রাতটাও এই ঘরে কাটানোর। তাই বলল, ছাড় এখন, ওসব পরে দেখা যাবে, রাতে ফিরে না হয় নিয়ে দেব। মিষ্টিরাও ঘর থেকে বেরোতে দেখে কাব্যরা আগে থেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকাতেই চোখ দুটো ছানা ভরা হয়ে যায় মিষ্টির। রাগে তো প্রতিটা শিরা উপশিরা দপদপ করে জ্বলে ওঠে। আকাশের পরনেও হলুদ টি শার্ট আর ব্ল্যাক জিন্স। নিজের অজান্তেই মিষ্টির মুখ থেকে বেরিয়ে যায়, আপনি? অসহ্য। আকাশ মিষ্টির দিকে একবার তাকিয়ে একটু অবাক হওয়ার ভান করে বলে, হোয়াট আ কোইন্সিডেন্স, তুমিও হলুদ রং? মিষ্টি বিরক্তকর মুখে বলে, অসহ্য একটা মানুষ। ইতিমধ্যে স্নেহা মিষ্টির উদ্দেশ্যে দুবার করে একটু কেসেছে, তাতে কেন মিষ্টির বিরক্তির মাত্রা আরও বেড়েছে। হঠাৎ আকাশ বলে ওঠে, কাল সারা রাত না আমি পাহারা দিচ্ছিলাম, কেউ ভয়ে সামনেই আসেনি, তোমাদের আর কোনো চিন্তা নেই। আসলে সত্যি আকাশের ভয়ে কেউ আসতেই পারেনি, মানে ওর ভয়ে না হোক, ওর নাক ডাকার ভয়ে। কাব্য তো হাসতে হাসতে বলে উঠল। আকাশ রেগে তাকাতেই সবাই হো হো করে হেসে উঠল, শুধু শ্রী বাদে। তার অস্বস্তি হচ্ছে, সংকোচ বোধ হচ্ছে কাব্যের দিকে চোখ তুলে তাকাতেও। কিন্তু কেন? অনুতপ্ত বোধ, অনুশোচনা, অপরাধ, বড় সব যেন ঘিরে ধরে চোখে। আকাশের বলা সমস্ত কথা, ডায়েরির প্রতিটা শব্দ, রক্তিমা, মায়াক্ষী, অপরিচিতা, সবাই ওর চিন্তা শক্তিকে আচ্ছন্ন করে রেখেছে। কাব্যের দিকে চোখ তুলে তাকানোর ন্যূনতম শক্তিটুকু ওর মধ্যে নেই। তাকালেই যদি কাব্য বুঝে যায় ওর চোখের অপরাধ বোধ। কাব্য আর চোখে তাকিয়ে আছে শ্রীর দিকে। অন্যরকম লাগছে মেয়েটাকে আজ। কিন্তু ব্যাপার কি? এত নীরবতার কারণ কি? ওদের গল্পের মাঝেই রু আসে। এসেই শুরু হাত পা মুখ চোখ ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথা বলা, যার অর্ধেক শ্রীরা বুঝতেই পারে না। রু চলে যেতেই মোটু বলে, কাব্য, তোর গার্লফ্রেন্ড চলে গেল।
কথাটা শুনেই সবাই হো হো করে হেসে ফেলে। শেষ পর্যন্ত রু আবার কেমন নাম কে জানে বাবা। আরে ওটা রু না, ওর নাম রূপকন্যা। ওর নিজের নামটা পছন্দ নয়, তাই সবাইকে রু বলে ডাকতে বলে। আমরা ওর আইডিতে দেখেছিলাম। আকাশ বলল। মিষ্টি বলল, মা গো মা, কোথায় রূপকন্যা আর কোথায় রূপকন্যা না বিষকন্যা কে জানে, বিড়বিড় করে শ্রী বলল। গল্প করতে করতে ওরা হোটেলের বাইরে বেরিয়ে আসে। ওরা বাসে চাপার জন্য এগোচ্ছিল, এমন সময় রৌদ্র এসে হাজির। শ্রীকে দেখেই মুখে নির্মল একটা হাসি ফুটিয়ে বলল শ্রী, কতগুলো মেসেজ করেছি তোকে, একবার দেখ মনটা কোথায় তোর। হ্যাঁ, আমাকে দেখিনি রে। কি হয়েছে শ্রী, তোর শরীর খারাপ? বাকি কথা বাসে উঠে বলি, এখন বাস ছেড়ে দেবে, আকাশ বলল। শ্রী বাসে উঠতেই চুপচাপ মিষ্টির কাছে গিয়ে বসে পড়ল। বাস চলছে, সকালবেলা ঠান্ডা সমুদ্রের হাওয়ায় মুখে এসে লাগছে। রাতের ঘুমটা যেন শ্রীর চোখে এখনই নেমে এলো। চোখ লেগেই আসছিল। হঠাৎ একটা কথা ভাবতেই নিজের ওপর অসহ্য রাগে ওর চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। আচ্ছা, বিজ্ঞানের মতো এত অগ্রগতির লাভ কি হয়েছে মানুষ যখন সেটার ব্যবহারই করতে জানে না? ওর ইচ্ছা করছিল হাতে থাকা ফোনটা জানালার বাইরে ছুঁড়ে ফেলতে। হাতের কাছে ফোন থাকতেও তখন সেটার ব্যবহারই করলো না, তখন লাভ কি? ও যদি রাত্রিবেলাতেই ডায়েরির প্রতিটা পৃষ্ঠার ছবি তুলে রাখতো ফোনেতে, তাহলেই তো আর কোনো সমস্যাই থাকতো না। বাসে যেতে যেতে পুরোটা পড়তো। কিন্তু না, ডায়েরি দেখে এতটাই উৎসাহিত হয়ে পড়েছিল যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এত কিছু ভাবার কথা মাথাতেই ছিল না। আবার ওর কোন দিন যে ডায়েরিটা পড়ার সুযোগ হবে কিনা ও সেটা নিজেও জানে না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে। আস্তে আস্তে ডায়েরির রহস্য জানাই যাবে। কাব্যের এইসব সিক্রেট যে এত সুন্দর কবিতা কার জন্য লিখেছে, এইসব অপরিচিতা মায়াক্ষী, রক্তিমা, এরা কারা, আস্তে আস্তে সবই জানা যাবে এবং এই ডায়েরি রহস্যও আস্তে আস্তে ফুটে উঠবে। আর সবই কি কোইন্সিডেন্সলি হচ্ছে নাকি সবই জেনে বুঝে করা, আস্তে আস্তে খুব সুন্দর হতে চলেছে স্টোরিটা। শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। মতামত করে জানান গল্পগুলো কেমন লাগছে, প্রতিটা গল্পে কোন ক্যারেক্টার ভালো লাগছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।